আসলে আমরা অনেকে বিখ্যাত হতে চাই কিন্তু পড়তে চাই না। আমরা অনেকটা মানে নবাবী চালে বেড়াতে চাই কিন্তু পৃথিবীর কোনো জিনিস নবাবী চালে হয় না। আমরা সাফল্যের মুখ দেখতেই আমাদের আগে কঠোর পরিশ্রম করতে হয়েছে, এখনো করতে হচ্ছে। আমরা যদি এর জন্য উপযুক্ত একজন টিচার দরকার, কারণ উপযুক্ত দিক নির্দেশনার অভাবে একটা মানুষ বিপদগামী হয়। যে লোকটা কাছে ঘরের মধ্যে বসে থাকে, এসির বাতাস খায়, ওই লোকটার বেতন হচ্ছে 1,00,000 টাকা। আর যে ফিল্ডে কাজ করে সারাদিন সাইকেলে ঘুরি বেড়ায়, এর ওর বাড়িতে টাকা কানেকশন করে এসে ওর বেতন 8,000 টাকা। ওই ব্যক্তিকে কাছের ঘরের মধ্যে এসির বাতাস খেতে গেলে যে অর্জন করতে হয়েছে সেটা ওই জানে। এখন শুধু টাকা ইনকাম একজনের হয় আর একজনের হয় না, এটা বিষয় না। বিষয়টা আপনার পরিশ্রমের অভাব। আপনাকে দেখতে আমি কতটা তার প্রতি পরিশ্রম করতেছি। অনুরূপভাবে আমরা ম্যাথমেটিকা পড়ি, আমরা গুরু ধরি না। আমরা মনে করি আমরা নিজেরাই স্বয়ং সম্পন্ন, গুরু ছাড়া সিদ্ধি লাভ হয় না। আপনি নিজে বাড়ি পড়ি বুঝতে পারবেন না, হলেও আপনার ঠিক মতন পড়া হবে না। আমরা বাড়ি পড়লে হচ্ছে ম্যাথমেটিকা পড়বো, আমরা পড়বো না অর্গানন অফ মেডিসিন। এই জন্য আজকে আমি অর্গানন অফ মেডিসিন নিয়ে আলোচনা করতেছি। অর্গানন অফ মেডিসিনের কত নম্বর সূত্র পড়বো আমরা? 18 নম্বর সূত্র। 18 নম্বর সূত্র মূল কথাটা কি? হীরার বৃদ্ধির গুরুত্ব বা মূল্যায়ন। আমরা হীরার বৃদ্ধি নেব কি না নেব। দেখুন, মনে করেন আমরা হীরার বৃদ্ধি নেব কি নেব না। হীরার বৃদ্ধি একটা ওষুধকে স্বতন্ত্র করতে বিশেষ প্রয়োজন। যেমন বিকাল 4টা থেকে রাত 8টায় বাড়ে আমরা অনলি ফর জানি লাইকোপোডিয়াম। এখানে কি শুধুমাত্র লাইকোপোডিয়াম? আরো মেডিসিন আছে। এবার একজনের কাশি, শুকনা কাশি মানে গরম খাওয়ার প্রতি খুব চাহিদা। শুকনা কাশি গরম খাওয়ার প্রতি চাহিদা, আমরা অনেকগুলো মেডিসিন সেখানে পাবো। এখন যদি পেশেন্টরা এসে বলে যে পেটের গ্যাস আমার বিকাল বেলায় খুব বাড়ে, তাহলে বিকাল কাশি গরম খাদ্যেই বাড়ে, ভাত গরম খাওয়ার ইচ্ছা, গরম তরকারি, গরম ভাত, গরম খাওয়ার পছন্দ। হ্যাঁ, এবং বাড়ে কখন? এবার আমরা এই যখন দিচ্ছি যে গরম খাওয়ার প্রতি আকাঙ্ক্ষা, সেখানে আপনার 100 মেডিসিন কি 30টা মেডিসিন আসে। যেই বলছে বিকালে গ্যাস হয়, খ্যাট করে আমরা হেয়ার বৃদ্ধিতে কোথায় চলে যাচ্ছি? হেয়ার বৃদ্ধি থেকে আপনার লাইকোপোডিয়াম নিয়ে যাচ্ছি। অর্থাৎ হীরার বৃদ্ধি আপনাকে একটা পূর্ণাঙ্গ রোগীলিপি করতে গেলে অবশ্যই হীরার বৃদ্ধি নিতেই হবে। উইদাউট হীরার বৃদ্ধি আপনি পূর্ণাঙ্গ কেস্টিং করতে পারবেন না। যেমন একজন পেশেন্ট এসে বলতেছে আমার মাঝে মাঝে অন্ডকোষটা ফলে, মাঝে মাঝে অন্ডকোষটা কমে, মাঝে মাঝে ফলে, মাঝে মাঝে কমে। আচ্ছা, মাঝে মাঝে বলতে কেমন সময় একটু বলেন দিন। এইবার ও হঠাৎ কি বলছে 1-2 সপ্তাহ পর পর বাড়ে বা কমে। 1-2 সপ্তাহ মানে 14 দিন পর পর, মানে অমাবস্যা মতো পূর্ণিমায় বাড়তে বা কমতে পারে। খ্যাট করে আমরা ওখানে যেই পা সালিসিয়া মেডিসিনটা পেয়ে যেতে পারি। একজন এসে বলতেছে আমার এই অন্ডকোষের মধ্যে সিলিক মারে, আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন আমার সিলিক মারে ওর মধ্যে, তাহলে আমি রডোডেন্ড্রন পেয়ে যাচ্ছি। গতকালকে ওই যে বিটা উঠছে আমার চেম্বারের সামনে, এক পেশেন্ট এসে বলতেছে আমার ওই বিট হচ্ছে ওদের ওই বক্সের বিট, বলছে আমার হার্ট কাঁপতেছে। তাহলে বাইটিছে কিসে? মিউজিক অ্যাগ্রিভেশন। মাস্টার ভাই, এই যে হীরার বৃদ্ধি আপনাকে একটা নির্দিষ্ট ওষুধের প্রতি ইঙ্গিত করে যার জন্য আপনাকে, আমি যখন ঢাকা শহরে অলিগলি চিনি না, একজন এসে যে ভাই অথবা আমার সাথে একজন আছে যে আপনি এই সাইডটি যান, ওকে আমার পথ নিয়ে যায় বাড়ি পর্যন্ত, দেখায় দেয়। বলছে ভাই আমি তো যে ইয়েতে যাবো আবহাওয়া অফিসে, সেটা কোন দিকে? বলছে ভাই আপনি এই গলি দিয়ে যান। আচ্ছা, ওই লোকটা কি আমাকে ওই গলি দিয়ে ওই জায়গায় পৌঁছে দিল? ও কি করলো? আচ্ছা, ওই লোকটার গুরুত্ব কতটুকু আপনার কাছে? অনেক টার্ন আপ করার জন্য সেই আমি রাতে সাইডবারে ভাই মারা গেছে, রাতে যাচ্ছি, তো ওই এলাকায় আমি যাইনি করে। এখন আমি মোটরসাইকেল, আমি ফাঁকা রাস্তায় যাচ্ছি, কাউকে খুঁজে পাচ্ছি না, কারকে শুনবো? মোটরসাইকেল সিগন্যাল দিয়ে শুনবো, আরো জোরে চালাতে যাই, সিগন্যাল দিচ্ছি। এখন ওই অবস্থায় দেখেন আমি এক বাড়ি যাই শুনিয়ে গেলাম যে সাইড বাড়িতে বাড়ি চেটে যাবো। আচ্ছা, ওই লোকটার গুরুত্ব আমার কাছে কতটা? অনেক। অনুরূপ ভাবে একটা ওষুধ আপনাকে যখন ইঙ্গিত করতেছে একটা জিনিস প্রতি, এর গুরুত্ব আপনার ব্যাপক। সুতরাং হীরার বৃদ্ধির গুরুত্ব ভীষণ। হীরার বৃদ্ধি ছাড়া আমরা স্বতন্ত্রকরণ মানে একটা ওষুধ আমরা নির্বাচন করা খুব কঠিন হয়ে যাবে। একজন এসে বলতেছে যে স্যার আমার গায়ে চুলকানি, অ্যালার্জি, গোসল করে আসলে ব্যাপক বাড়ে, বৃদ্ধি পায়। হীরার বৃদ্ধি আমাকে কি নির্দেশ, কোন মেডিসিনটা নির্দেশ করতেছে? সালফার নির্দেশ করতেছে।
বলতেছে আমার শীতকাল আসলে, প্রতি বছর শীতকাল আসলে আমার গায়ের সমস্ত গায়ে এই দাঁত ভরে যায়। ও কোন মেডিসিনটা এ করতেছে? পেট্রোলিয়াম। তাহলে হীরা আয়ুর্বেদের গুরুত্বটা কতটা বোঝা গেল? কি বলতেছে? স্বদেশ ওষুধ নির্বাচন, 18 নম্বর অ্যাফোরিজমের মূল কথা হচ্ছে স্বদেশ ওষুধ নির্বাচনে হীরা আয়ুর্বেদের গুরুত্ব। স্বদেশ মানে কি? রোগ লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলনকে বলা হয় সিমিলার টু সিমিলার বা সদৃশ। রোগের হীরা আয়ুর্বেদ সহ লক্ষণ সমষ্টি ওষুধ নির্বাচনের জন্য নিয়ামক। তাহলে ওষুধ নির্বাচনের জন্য সহায়ক নিয়ামক কি? হীরা আয়ুর্বেদ। কারণ হীরা আয়ুর্বেদ নির্দিষ্ট ওষুধের প্রতি ইঙ্গিত করে। হীরা আয়ুর্বেদ নির্দিষ্ট ওষুধের প্রতি ইঙ্গিত করে। যেমন শুইলে কাশি বাড়ে। আমার গতদিন একটা আমি ভিডিও কলে রোগী দেখছি, আপনার এই পেশেন্ট হচ্ছে এতে আপনার হাসপাতালে ভর্তি, হার্টের সমস্যা, রিং বসে খেয়ে, আরো 2-3টি রোগী পেশেন্ট ভালো হয়েছে, এখন সে আমার কাছে ফোন দিতেছে, আমি ও বলতেছে কোনো কিছু না, কাশি কাশি কাশি, কখন বালিশে মাথা দিলেই কাশি, কাশি আর কখনো না, চলতেছে ফিরতেছে ঘুরতেছে, ডোন্ট কফ, কাশি নেই, যেই বালিশে মাথা দিচ্ছে সেই কাশি। কোন মেডিসিন ইঙ্গিত করে? হাইসিমাস ইঙ্গিত করে। দেখেন, হ্যাঁ, হাইসিমাস ইঙ্গিত করে। আমরা তো ওষুধ নির্বাচন হয়ে গেছে, আল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হবে ইনশাআল্লাহ। তাহলে এই হীরা আয়ুর্বেদের গুরুত্ব বোঝা গেল কতটা। অথচ তারা এই মানে প্রায় 1 মাস হাসপাতালে ভর্তি, অক্সিজেন চলতেছে, কাশি কমতেছে না। কাশি আমরা হাইসিমাস দিলেই ইনশাআল্লাহ কাজ দেবেই। ওটা ছোট রুবলিস কি যে বালিশে মাথা দিলে লেইং অ্যাগ্রিভেশন, কফ লেইং অ্যাগ্রিভেশন না খেলা মানে হয়ে গেছে। তাহলে রোগের প্রত্যেক স্বতন্ত্র অবস্থা হীরা আয়ুর্বেদের সমগ্র পূর্ণাঙ্গ রোগ লক্ষণ ও স্বদেশ ওষুধ নির্বাচনের একমাত্র সহায়ক নিয়ামক, ব্যাপক গুরুত্ব। রোগের প্রকৃত চরিত্র নির্ণয় করতে হলে রোগ লক্ষণকে হীরা আয়ুর্বেদ সহ মূল্যায়ন করতে হবে। অর্থাৎ কি বোঝাচ্ছে, যখন আপনি কোন রোগ নিচ্ছেন, সিমটম নিচ্ছেন, ওই সিমটমটা কখন বাড়তেছে কখন কমতেছে এটা অবশ্যই আমাকে জানতে হবে। একটা পেশেন্ট আছে অ্যাপেন্ডাইটিস, না অ্যাপেন্ডাইটিস, ও পেশেন্ট হচ্ছে ক্লোজ ঘরে থাকতে পারে না, মসজিদে গেলে পার মানে শেষে দাঁড়ায়, তার মানে কি ক্লোজ ঘরে বৃদ্ধি কি আছে, ন্যারোপেলাস অ্যাগ্রিভেশন আছে না, ন্যারোপেলাস অ্যাগ্রিভেশন অ্যাপেন্ডাইট নির্দেশ করছে। আমি অ্যাপেন্ডাইটিস সুস্থ আছে। আমার ফ্রেন্ড শফিকুলের বাবা, সেদিন কেসটা কিন্তু দেখালাম না, কি মেডিসিন দিলাম বলি গেলাম, আর্জেনাইট ওনাও একই অবস্থা। যে আমি আমার এক ছেলে ঢাকায় থাকে, ওই ফ্ল্যাট বাড়িতে যেই ঘর লক করা থাকে, আমি ওখানে যাইনি, গেলে আমার ভয় লাগে। মিষ্টির প্রতি ব্যাপক আগ্রহ, অথচ ডায়াবেটিস, মিষ্টি খায় প্রতি আকর্ষণ, কিন্তু সহ্য না আর্জেনাইট। আবার ক্লোজ ঘরে তার বৃদ্ধি, আর্জেনাইটিস আল্লাহর রহমতে সুস্থ হবে। আগে একবার ওষুধ খেলে সুস্থ ছিল, ঢাকায় বা কোথায় সে লিখেছিল, আসেনি, অনেকদিন পরে আসলো। তাহলে রোগ লক্ষণ আর এই রোগ লক্ষণ মূল্যায়ন করতে হবে কিসের মাধ্যমে? হীরা আয়ুর্বেদের মাধ্যমে। হীরা আয়ুর্বেদের মাধ্যমে রোগ লক্ষণ গুলোকে মূল্যায়ন করলেই সঠিক স্থানে আমরা পৌঁছতে পারবো, সঠিক সময় সঠিক স্থানে পৌঁছতে পারবো। আর হীরা আয়ুর্বেদ গুলো কিভাবে হতে পারে? কারো খাদ্যজনিত হীরা আয়ুর্বেদ হতে পারে, যেমন বাঁধাকপি, ক্যাবেজ অ্যাগ্রিভেশন, বাঁধাকপি সহ্য না। কারণ পিস অর্থাৎ ডাল জাতীয়, ডাল খালি পর গ্যাস হয়। কারোর মিল্ক অ্যাগ্রিভেশন, খাদ্যজনিত বৃদ্ধি। আর্জেনাইট ব্যাপক মিষ্টি প্রিয়, কিন্তু মিষ্টি সহ্য না। সালফারের মিষ্টি প্রিয়, কিন্তু সহ্য হয়। এরপর খাদ্যজনিত গুলো, আবহাওয়াজনিত কারণ কি, অনেকের একটুখান ঠান্ডা একটুখান গরম পড়লে পর শ্বাসকষ্ট দেখা যায়, হাসি হয়। সামান্য ঠান্ডা বা ঠান্ডা গরম করলে সহ্য হয় না, আবহাওয়াজনিত কারণে। আবার সিজন, কারোর রোগ বর্ষাকালে বাড়ে। আচ্ছা, এই বর্ষাকালে বাড়ে আর বর্ষাকালে বৃদ্ধি, এই যে জিনিসটা, এর মধ্যে একটা মানে, যেমন শীতকালে বাড়ে কোল্ড অ্যাগ্রিভেশন, আর এই দুটো রোগের একটুখানি পার্থক্য দেখিলেন মনে যখন এসেছে, বুঝতে দিলাম মূল কাজ। স্যার, একজন বলে যে মিষ্টি খেলে আমার মনে হয় শক্তি বাড়ে, মিষ্টি না খেলে মাথায় কাজ করে না। ও ঠিক আছে, ও সহ্য হয়। এই দেখেন, এই উইন্টার অ্যাগ্রিভেশন, একে সালফার দেওয়া যাবে? দেওয়া যাবে। উইন্টার অ্যাগ্রিভেশন শীতকালে বাড়ে। আর একটা রুব্রিক্স আছে, ওয়েদার জেনারেল, ওয়েদার, WHEARTIAN, ওয়েদার কোল্ড, ড্রাই কোল্ড অ্যাগ্রিভেশন। এই ড্রাই কোল্ড অ্যাগ্রিভেশন শীতকাল, তো এই জিনিসটা আমাকে বুঝাই দিতেই হবে। এই দুটোর মধ্যে পার্থক্য কি মাস্টার ভাই? ঘুমান কেমন? দুরকম, একটা হলো উইন্টার, একটা হলো উইন্টার অ্যাগ্রিভেশন, ওয়েদার ড্রাই কোল্ড অ্যাগ্রিভেশন। দুটোর মধ্যে পার্থক্য কি? শুষ্ক আবহাওয়া, হ্যাঁ, ঠান্ডা, হ্যাঁ, বৃদ্ধি। আর উইন্টার অ্যাগ্রিভেশন, শীতকাল বৃদ্ধি।
কিভাবে নেবেন? এখন তো এসেছে সবাই আমার কাছে, এখন ভাগ করতে পারবেন না তো, যে কোনো একটা ভাগ আমি করি না। সহজ ভাষায় বলতে তো, প্রত্যেক শীতকালে আসলে আমার গা হাত পা ফাটে। দিস ইজ উইন্টার অ্যাগ্রিভেশন। শীতকাল আসলে আমার কাশি হয়, উইন্টার অ্যাগ্রিভেশন। শীতকাল না, এবার এই শীত পড়িছে, আমার হচ্ছে গা হাত পা ফাটতেছে, ড্রাই কোল্ড অ্যাগ্রিভেশন। নির্দিষ্ট প্রতি শীতকালে দেখা যায়, প্রতি শীতকালে দেখা যায় উইন্টার অ্যাগ্রিভেশন, প্রতি শীতকালে দেখা যায় উইন্টার অ্যাগ্রিভেশন। সেখানে পেট্রোলিয়াম শুধুমাত্র ঠান্ডা আবহাওয়ায়। আর শীতকাল, এই শীতকাল গত বছর ছিল না বা না, এই শীতকালে এই কদিন আমার কাশি হয়েছে। এই যে একটু বাতাসে ঘোরাফেরা করেছি, এখানে ওখানে গেছি, শ্বশুর বাড়ি গেছি, এই এসেছি বাইকে, আমার কাশি বেড়েছে, কাশি হয়েছে। ওয়েদার ড্রাই কোল্ড অ্যাগ্রিভেশন, ঠান্ডা আবহাওয়া জনিত। ঠান্ডায় বৃদ্ধি, ঠান্ডা আবহাওয়ার বৃদ্ধি। শীতকালের আবহাওয়া শীতকাল হতে পারে, গরমকাল হতে না, গরমকাল হলে পরে এখানে ওয়েট অ্যাগ্রিভেশন। না, গরমকালে বৃষ্টি হয়েছে, ঠান্ডা আবহাওয়া সেটা ওয়েট অ্যাগ্রিভেশন। তখন কি এইটা নেব না, তখন ওয়েট অ্যাগ্রিভেশন। এই বর্ষাকালে বৃদ্ধি বা ওই যখন আপনার অন্য সময় বৃষ্টি হওয়ার কারণে যদি বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া সৃষ্টি হলে এই ওয়েদার, ওয়েট মানে ভিজা, হ্যাঁ, কোল্ড অ্যাগ্রিভেশন। এটা দুটো তো আলাদা, দুটো না। এটা হচ্ছে শীত, শুধুমাত্র শীতকালের বাতাসে বৃদ্ধি, শীতকালের বৃদ্ধি। আর এটা অন্য সময় ঠান্ডা জনিত বৃদ্ধি। তো ওটা উপরে তো শীতকালে বৃদ্ধি হলো। হ্যাঁ, এটা হচ্ছে রুগী বলবে প্রতি শীতকালে, প্রতি বছর শীতকালে আমার পায়ে একজেমা দেখা যায়, উইন্টার অ্যাগ্রিভেশন। আমার এই বাচ্চা নানার বাড়ি গিয়েছিল গতকালকে, ওই ইজি বাইকের সামনে বসেছিল অথবা ইজি বাইকের মধ্যে নিয়েছি, তারপর সে বাতাসে তার কাশি হয়েছে। ওয়েদার ড্রাই কোল্ড অ্যাগ্রিভেশন। এখন বর্ষাকাল, বলতে বর্ষায় কালকে ভিজেছে আমার শরীরে, এখন ঠান্ডা লেগে গেছে। এই ওয়েদার ওয়েট কোল্ড অ্যাগ্রিভেশন। এটা তো সিজনের কারণে। এখানে সিজন, এই উইন্টার সিজন, আর এগুলো হচ্ছে সিজন না। এইটা মানে নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। এটা নির্দিষ্ট। দেখেন বলছে, যেমন আমার একটা পেশেন্ট এসেছে, এটা পেশেন্ট কেসটিকেও আমি দেখাইছি, ওর হচ্ছে প্রতি শীতকালে কাশি হয়, শীতকাল উইন্টার অ্যাগ্রিভেশন, এটা উইন্টার অ্যাগ্রিভেশন। আর বলতেছে, আর একটা পেশেন্ট এসেছে মনে করেন যে স্যার আমার এই বাচ্চা নানার বাড়ি গিয়েছিল ওর আব্বুর সাথে, আমি বললাম যাস নে, ও জোর করে গেছে, এখন ওই মোটরসাইকেলে এসেছে, ওর কাশি হয়েছে। উইন্টার অ্যাগ্রিভেশন এই শীতকালে বলো, ওয়েদার ড্রাই কোল্ড অ্যাগ্রিভেশন। বুঝতে পারেননি? ওয়েদার ড্রাই কোল্ড অ্যাগ্রিভেশন বলতেছে যে, যেমন আমার ওই বাবা গত বছর যে প্যারালাইজড হয়ে গেল, হঠাৎ করে স্ট্রোক করলো, ওনার কি উইন্টার অ্যাগ্রিভেশন না ওয়েদার ড্রাই কোল্ড অ্যাগ্রিভেশন? ওয়েদার ড্রাই কোল্ড অ্যাগ্রিভেশন। তাহলে বোঝা গেল এই দুটোর পার্থক্য অবশ্যই জানতে হবে। তাহলে হ্রাস বৃদ্ধি ব্যাপক প্রয়োজন। হ্রাস বৃদ্ধি ছাড়া আমাদের পূর্ণাঙ্গ টেস্টিং করা বড় কঠিন হয়ে যায়, সম্ভব না। তাহলে হ্রাস বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। এই জন্য আমরা অ্যাপ্রোচ 18-তে বলা হয়েছে হ্রাস বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে।